আচ্ছা, আজকে ছোট একটা জিনিস বলে শেষ করি। রাস্তাঘাটে খুব জ্যাম আছে। স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। কেন আমরা স্যাম্পল সাইজ ক্যালকুলেট করি সেটা হলো, মানে আমি যে কাজটি করতেছি একই ধরনের কাজ যদি কেউ করে থাকে, তাহলে তাদের আর্টিকেল যদি পাবলিশড হয়ে থাকে, সেই পাবলিশ আর্টিকেলের ডাটাটা নিয়ে আমরা কাজ করব। এক্স্যাক্টলি সিমিলার কাজের পাবলিশ ডাটা যদি নাও পাওয়া যায়, তাহলে আইডেন্টিক্যাল সিনারিওতে যদি কাজ পাওয়া যায় সেটাও চলবে। আইডেন্টিক্যাল সিনারিও, আইডেন্টিক্যাল সিনারিও মানে যে সমস্ত সিনারিও গুলো মানে প্যাথোফিজিওলজিক্যালি কানেক্টেড, একই রকম। যেমন ধরো তুমি রিস্ক ফ্যাক্টরস অফ স্ট্রোক জানতে চাও, কিন্তু এই ধরনের কোনো পাবলিশ ডাটা তুমি পাচ্ছ না, কিন্তু রিস্ক ফ্যাক্টরস অফ কি বলে এমআই আছে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, ফোন দিয়েছিলে? পরীক্ষা, আচ্ছা একটু দেখি। হ্যাঁ, কালকে সকালে, না একটু দাঁড়ান, দেখুন অবশ্যই। ও তাহলে কালকে কথা বলবো। তো মনে করো তোমার স্ট্রোকের ডাটা চাচ্ছ, পাচ্ছ না, কিন্তু এমআই এর ডাটা আছে, ওইটা নিয়ে কাজ করবে। কারণ স্ট্রোক এবং এমআই কিন্তু প্যাথোফিজিওলজিক্যালি একই ধরনের। কি কি ফ্যাক্টর তুমি কনসিডার করবো ফর স্যাম্পল সাইজ ক্যালকুলেশন? কোন কোন ফ্যাক্টর আমরা কনসিডার করি? প্রথমে হলো অ্যাকসেপ্টেবল এরর। তুমি কতটা এরর চাও ইন ইউর এস্টিমেট, মানে তুমি যে জিনিসটাকে এস্টিমেট করতে চাচ্ছ, যে জিনিসটা জানতে চাচ্ছ, এটি তোমার এস্টিমেট। সেইটা কতটুকু এরর তুমি অ্যালাউ করবে, এটা একটা ফ্যাক্টর। এরর যদি কম চাই, স্যাম্পল সাইজ বেড়ে যাবে। এরর যদি বেশি চাই, তাহলে স্যাম্পল সাইজ কমে যাবে। এররটা আমরা সাধারণত <clears throat> 5% রাখার চেষ্টা করি। এররটা, তবে এটা 10 থেকে 12%-এর বেশি না হওয়া ভালো এরর। তবে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে খুবই রেয়ার কোনো ইস্যু নিয়ে তুমি রিসার্চ করতে চাচ্ছ, ভেরি রেয়ার, সেই ক্ষেত্রে আরো বাড়ানো যায়, 20-30% এরও করা যায়। তবে সেগুলো খুবই এক্সেপশনাল, অনলি ফর এ ভেরি ভেরি রেয়ার ফেনোমেনন, ভেরি ভেরি রেয়ার। এরপরে লেভেল অফ সিগনিফিকেন্স বা কনফিডেন্স লেভেল, কোন লেভেলে আমি থাকতে চাই। আমরা বলছিলাম লেভেল গুলা 5% লেভেল হতে পারে, 4% লেভেল, 3% লেভেল, 2% লেভেল, তাই না? 1% লেভেল, 0.1% লেভেল, আরো নিচে আছে
0.01% লেভেল, 0.001% লেভেল, এরকম 5% লেভেল মানে পি ভ্যালু 5, 0.05, 2% লেভেল মানে পি ভ্যালু 0.02, আর ফলস পজিটিভ হলো 5%, কনফিডেন্স 90%। 5% লেভেলে কিন্তু আমি পি ভ্যালু 0.05 পেয়ে রেজাল্টকে সিগনিফিকেন্ট বললে সেখানে কিন্তু ফলস পজিটিভ রিস্ক থাকে, 5% রিস্ক থাকে, আর কনফিডেন্স হলো 90%। তো এই লেভেলগুলো আমাকে দেখতে হয়। তো আমি যদি হায়ার লেভেলে যাই, হায়ার লেভেল মানে 5%-এর চেয়ে যদি 4% লেভেলে যাই, এটা কিন্তু হায়ার লেভেল, বিকজ 4% কিন্তু ফলস পজিটিভ কম দেন 5% লেভেল। 4% কিন্তু কনফিডেন্স বেশি দেন 5% লেভেল, এই জন্য এগুলো হায়ার লেভেল। আমি যদি হায়ার লেভেলে যেতে চাই তাহলে স্যাম্পল সাইজ বাড়বে, আর যদি লোয়ার লেভেলে থাকতে চাই তাহলে স্যাম্পল সাইজ কম। এইটা। এরপরে হলো তোমার পাওয়ার। পাওয়ার কতটা চাই? হ্যাঁ, পাওয়ারের ফর্মুলা কি ছিল? 1 মাইনাস বিটা, মানে ফলস নেগেটিভ করা যাবে না। যে রেজাল্টটা সিগনিফিকেন্ট সেটা যেন অবশ্যই সিগনিফিকেন্ট হিসাবে আমাদের সামনে এসে দাঁড়ায়। সিগনিফিকেন্ট রেজাল্টকে যেন নট সিগনিফিকেন্ট না বলে। সিগনিফিকেন্টকে নট সিগনিফিকেন্ট বলাই হলো ফলস নেগেটিভ। সম্পর্ক একটা আছে, সিগনিফিকেন্ট রিলেশন আছে, আমি বলছি নাই, এটাই তো ফলস নেগেটিভ। এটা যত কম হবে ততই পাওয়ার বেশি। আমি এটা স্টাডির পাওয়ার কিন্তু ন্যূনতম 80% রাখতে হবে। উপরে যত দেখতে পারি 99% পাওয়ার হইতে পারে, 95% পাওয়ার হইতে পারে, 90% পাওয়ার, মিনিমাম 80%। পাওয়ার 80% এর নিচে যাওয়া যাবে। এখন এই লেভেল অফ সিগনিফিকেন্স কে আমরা কিভাবে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনে ইনক্লুড করব? প্রত্যেকটা লেভেল অফ সিগনিফিকেন্সের এগেনিস্ট একটা ফ্যাক্টর থাকে। আমরা সেই লেভেলের এগেনিস্টের যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটাকে ফর্মুলায় আনবো, বসায় দেব। আর এই ফ্যাক্টরটাকে বলা হয় জেড আলফা। মানে জেড আলফা মানে হলো ইটস দ্য ফ্যাক্টর এগেনস্ট এ পার্টিকুলার লেভেল অফ সিগনিফিকেন্স। এই ফ্যাক্টর কোত্থেকে আসছে, কেমনে আসছে, এগুলো আমাদের চিন্তা করার দরকার নেই। আমরা যদি এখান থেকে নিয়ে বসাই দেবো ফর্মুলায়। 5% লেভেলে থাকলে জেড আলফার মান হবে 1.96, 2% লেভেলে হলে 2.33, 1% লেভেল হলে 2.58, 0.1% লেভেল হলে 3.29। এই যে হায়ার লেভেলে যাচ্ছ, ফ্যাক্টর বাড়ছে, অটোমেটিক্যালি স্যাম্পল সাইজ বাড়বে। 5% 1.96 ছিল স্যার। যদি স্যার হাইপোথিসিস টেস্টিং এর জন্য স্যার, যদি আমার টু টেল এর জায়গায় স্যার ওয়ান টেল হয়, তখন স্যার এটা আমরা সাধারণত টু টেল করি। আমরা ওয়ান টেলের জন্য একটা আলাদা ফ্যাক্টর আছে, স্যার আলাদা চেঞ্জ হ্যাঁ, জেনারেল জেনারেল ভ্যালুটা চেঞ্জ হবে, ওয়ান ফ্যাক্টর, ওয়ান টেল হইলে। তো এগুলো আমার টেবিলে দেওয়া আছে। কিন্তু হাইপোথিসিস টেস্টিং এর সময় কিন্তু স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের সময় কিন্তু আমরা টু টেল ওয়ান টেল চিন্তা করি না, আমরা টু টেল ধরে চিন্তা করি। কারণ টু টেলে কিন্তু স্যাম্পল সাইজটা বাড়বে রাদার দেন ওয়ান টেল। এই জন্য আমি বড়টার দিকে যাব, বেশিটার দিকে যাব। এরপরে যাও পাওয়ার। পাওয়ারটাকে আমরা জেড বিটা দ্বারা ডিনোট করি। তাহলে জেড বিটার কথার অর্থ হলো ইটস দ্য ফ্যাক্টর এগেনস্ট এ পার্টিকুলার পাওয়ার। 80% পাওয়ার আমি যদি চিন্তা করি তাহলে জেড বিটা বসাবো 0.84, 90% পাওয়ার চিন্তা করলে 1.28, 95% পাওয়ার চিন্তা করলে 1.64। এই যে পাওয়ার বাড়ছে আর আমার ফ্যাক্টর বাড়ছে, আর বাড়লে তো অটোমেটিক্যালি আমার স্যাম্পল সাইজটাও বাড়তে থাকবে। কনফিডেন্স লেভেল আর পাওয়ার এই দুটো কি আসলে একই রকম, মানে একসাথে চলে নাকি মানে আলাদা? কনফিডেন্স লেভেল এবং পাওয়ার। কনফিডেন্স লেভেলটা কি? পজিটিভ কে পজিটিভ বললাম, ফলস নেগেটিভ। ধরো 5% লেভেল, 5% লেভেলে ফলস পজিটিভ কত? 5% না? 95% কি? কি আসলে কি?
মানে জিনিসটা তাহলে কি ট্রুটা স্যার ট্রু পজিটিভ, ট্রু পজিটিভ না, 95% ট্রু পজিটিভ না। হুম। ধরো আমার যদি 0% লেভেলে থাকে তাহলে আমার ফলস পজিটিভ আছে? নাই, একদম পুরোটাই ট্রু পজিটিভ, ট্রু পজিটিভ। কনফিডেন্স ইন্ডিকেট দ্য ট্রু পজিটিভিটি। ট্রু পজিটিভিটি হলো কনফিডেন্স, কিন্তু পাওয়ার এটা কিন্তু 1 - বিটা। ঠিক আছে, আমি মানে নেগেটিভ করলাম না, ফলস নেগেটিভ মানে আমি ফলস নেগেটিভকে আমি এন্টারটেইন করতেছি। ফলস নেগেটিভকে কতটা আমি কমিয়ে আমি আমার রেজাল্টটাকে সিগনিফিকেন্ট বলবো আর কি। আবার এদিক দিয়ে ফলস পজিটিভকে যদি কমাইতে পারি, আচ্ছা এই যে ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ, আমি কিন্তু যে জিনিসটা আমার যে রেজাল্টটা সিগনিফিকেন্ট রেজাল্টটা, আমি তো বলবো যে এটা এখানে আমি দুই রকমের ভুল করতে পারি। সিগনিফিকেন্ট রেজাল্টকে যদি মিস করে ফেলি তাহলে হবে ফলস নেগেটিভ, তাই না? ফলস নেগেটিভ। আবার আমি একটা রেজাল্ট সিগনিফিকেন্ট, এই সিগনিফিকেন্ট ঘরটার ভিতরে কিন্তু ফলস পজিটিভও ঢুকে যেতে পারে অ্যাজ সিগনিফিকেন্ট, তাই না? তাহলে আমার তো দুইটাই চেক করতে হবে, ফলস নেগেটিভটা কমাইতে হবে, আবার ফলস পজিটিভটাও কমাইতে হবে। তবে এভাবে আলটিমেটলি গিয়ে আমার কোন জায়গাটায় পৌঁছতে পারবো? একেবারে অ্যাকুরেট ডাটা গিয়ে পৌঁছতে পারবো, একেবারে অ্যাকুরেট ডাটা। কনফিডেন্সটা ইন্ডিকেট করে আমি অ্যাকুরেট ডাটায় ঢুকলাম কাকে মাইনাস করে? ফলস পজিটিভকে মাইনাস করে। পাওয়ারটা হলো আমি আমার অ্যাকুরেট ঘরে ঢুকলাম কাকে মাইনাস করে? ফলস নেগেটিভ। গন্তব্য কিন্তু এক, গন্তব্য সেম। তুমি বুঝো না, ফলস নেগেটিভও করলাম না, ফলস পজিটিভও করলাম, তাহলে করলামটা কি? যেটা সত্য, এই সত্য কি তো পাইলাম, খুঁজে পাইলাম। যেটা পজিটিভ এটা কি খুঁজে পেলাম। এটা পাইতে গেলে আমার দুইটা ঝামেলা ছিল, একটা ছিল ফলস পজিটিভ আর একটা ছিল ফলস নেগেটিভ। আমি ফলস নেগেটিভটা কি বলে অ্যাভয়েড করলাম, ফলস পজিটিভটাকেও অ্যাভয়েড করলাম, তাহলে তো আমি আমার জায়গায় গিয়ে পৌঁছে গেলাম। ঠিক আছে, তো পাওয়ারটা তুমি বলতে পারো ইন এ সেন্স এটা তো কনফিডেন্সি। কনফিডেন্সি আমি ফলস নেগেটিভ করলাম, আমি খুব কনফিডেন্ট, কিন্তু ফলস পজিটিভ ঢুকে যেতে পারে, ফলস পজিটিভ কিন্তু ঢুকে যেতে পারে। ফলস নেগেটিভ করলাম না, কিন্তু ফলস পজিটিভ ঢুকে যেতে পারে, তাই না? আবার তুমি যদি মানে ফলস পজিটিভকে মাইনাস করতে পারো তাহলে আমি কোথায় গেলাম? আমি একদম ট্রু পজিটিভ যেটা সেটা কিন্তু পাইলাম, সত্যিকারের পজিটিভটা কিন্তু পাইলাম ফলস পজিটিভকে মাইনাস করে আর কি। তো এখন এই যে ফলস পজিটিভকে মাইনাস করে আমি পাইলাম সত্যিকারের পজিটিভ, সেখানে কিছু ফলস নেগেটিভ হয়ে যেতে পারে, আবার এটাও হয়ে যেতে পারে। এই জন্য আমি যদি একদম সত্যিকার অর্থে যেটা নাকি সত্যিকারই পজিটিভ, ট্রু পজিটিভ এটা বুঝতে গেলে আমার দুইটা কি মাইনাস করতে হবে, ফল পজিটিভকেও মাইনাস করতে হবে, আবার ফলস নেগেটিভটাকেও মাইনাস করতে হবে। হ্যাঁ, ফলস নেগেটিভটা মাইনাস করে আমি চেষ্টা করবো যে সত্যকে সত্য বলতে, আবার ফলস পজিটিভটাও মাইনাস করে আমি সত্যকে সত্যই বলতে চাচ্ছি। তাহলে এই দুইটার ব্যাপারেই আমরা একটু মানে কেয়ারফুল হবো আর কি, পাওয়ারটার ব্যাপারে এবং লেভেল অফ সিগনিফিকেন্সের। এখন আসো স্যাম্পল সাইজ টু এস্টিমেট দ্য কোয়ান্টিটি, যেখানে আমাদের কোনো হাইপোথেসিস টেস্টিং থাকবে না, শুধু কোনো একটা জিনিসকে আমি এস্টিমেট করতে চাই। আমি বাংলাদেশের মানুষের অ্যাভারেজ বার্থ ওয়েট, বডি ওয়েট কি বলে দেখতে চাই, বাংলাদেশের মানুষের অ্যাভারেজ ব্লাড প্রেশার দেখতে চাই, তারপরে বাংলাদেশের নিউ বর্ন বেবির অ্যাভারেজ বার্থ ওয়েট দেখতে চাই,
আমাদের দেশের চিলড্রেনদের আইকিউ দেখতে চাই, আর কিছু না, কোনো হাইপোথিসিস টেস্টিং নেই। এমন যদি হয় তাহলে আমার দুইটা ফর্মুলা আমরা ইউজ করি। এই যে টু এস্টিমেট দ্য প্রিভ্যালেন্স অর প্রপোর্শন, কোনো কিছুর প্রিভ্যালেন্স আমি জানতে চাই, কোনো কিছুর প্রপোর্শন আমি একটু জানতে চাই। এই দেশের মানুষের কত পার্সেন্ট হাইপারটেনশন আছে, অ্যাকিউট এমআই এর মর্টালিটি কত পার্সেন্ট, সিরোসিস লিভারের মর্টালিটি কত পার্সেন্ট। আমি একটা পেশেন্টকে একটা ড্রাগ দিয়ে চিকিৎসা করলাম, সেই ড্রাগের কোন একটা পার্টিকুলার কমপ্লিকেশন, ধরো এট্রিয়াল ফিব্রিলেশন, কত পার্সেন্ট হয়। এরকম যদি কোনো কিছু একটা পার্সেন্টেজ জানতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব যখন কোনো কিছুর পার্সেন্টেজ জানতে চাই। শুধুমাত্র এই ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু কোনো প্রকার হাইপোথিসিস টেস্টিং এ আমরা ব্যবহার করব না, কখনোই কোনো হাইপোথিসিস টেস্টিং এ আমরা এটা ব্যবহার করব। শুধুমাত্র কোনো কিছুর পার্সেন্টেজ জানতে চাই, সেই পার্সেন্টেজ হতে পারে প্রিভ্যালেন্স, হতে পারে কোনো কিছুর ফ্রিকোয়েন্সি। পরীক্ষায় ছাত্ররা এফসিপিএস পার্ট 1 এ কত পার্সেন্ট পাস করে, আমি এটা জানতে চাই। ঠিক আছে, এখানে জেডটা কি, লেভেল অফ সিগনিফিকেন্স। জেড আলফাও নাই, জেড বিটাও নাই, তাহলে বুঝতে হবে জেড আলফা। আলফা হলে আলফা, বিটা হলে বিটা, কিন্তু আলফাও নাই বিটাও নাই, শুধু জেড লেখা আছে, তাহলে বুঝতে হবে এটা আলফা। পি মানে হলো এক্সপেক্টেড প্রপোর্শন অর প্রিভ্যালেন্স। তুমি যে জিনিসের প্রপোর্শন যা, মনে করো অ্যাকিউট এমআই মর্টালিটি কত জানতে চাও, ইন হসপিটাল মর্টালিটি অফ অ্যাকিউট এমআই জানতে চাই। একটু খেয়াল, একটু 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 পত্র পত্রিকা ঘেটে, জার্নাল আর্টিকেল ঘেটে বের করো, দেখো আগে কি ওই কাজটা করছে কিনা। করে থাকলে তারা অ্যাকিউট এমআর ইন হসপিটাল মর্টালিটি কত পার্সেন্ট পেয়েছে, ধরো সেই পার্সেন্টেজটা পেয়েছে তারা 30%। অ্যাকিউট এমআর ইন হসপিটাল মর্টালিটি 30%, সেই 30 কে তুমি পি ধরো। 100 মাইনাস পি মানে হলো কিউ। জেড আলফা তুমি তোমার ভাবে একটা লেভেল ধরো, 5%, 4%, 2%, 3%, 1%, তোমার ইচ্ছা মতো ধরো, আর সেই অনুযায়ী ফ্যাক্টর বসায় দাও। ডি মানে কতটা এরর তুমি চাও, ধরো তুমি 5% এরর চাও, এটাকে দুই ভাবে তুমি দিতে পারবে। 5% এরর মানে 0.05 হিসাবে আমি দিতে পারবো, অথবা 5% এররকে আমরা, আমি যাহা এস্টিমেট করতে চাই তাহার 5%। আমি কি চাই, অ্যাকিউট এমআই মর্টালিটি চাই। কোন একটা প্রিভিয়াসলি পাবলিশ আর্টিকেল থেকে সেই মর্টালিটি পেয়েছি আমি 30%। এবার আমি ওই 30-এর 5% হিসাবে ক্যালকুলেট করি। এটার আরেকটা পদ্ধতি দিয়ে বসাই দেব। দেখো একটা উদাহরণ, 5% ধরলে তুমি স্যাম্পল সাইজ তোমার বেশি হবে, 10% ধরলে দুটোই কারেক্ট। 10% পর্যন্ত অ্যালাউড, আর 5% নিচে থাকাটা ভালো, এটাই আর কি। আবার কিছু বেশি রেয়ার ডিজিজ হলে আমি 20%ও করতে পারি। যে ইভেন্টটা নিয়ে আমি রিসার্চ করতে চাই, খুবই রেয়ার ইভেন্ট যদি হয়, তাহলে আমি 20%ও করতে পারবো, 30%ও করতে পারবো, এরকম। এই দেখো, স্যাম্পল সাইজ নিডেড টু ফাইন্ড আউট দ্য ডেথ রেট অফ এমআই at 95% confidence. 95% confidence মানে you are in 5% level. With 10% error, where death rate is known to be 10% estimated 5 years back. 5 বছর আগে কেউ হয়তো এমআই এর ডেথ রেট নিয়ে কাজ করেছে এবং তারা 10% পাইছে। এই 10%ই আমার পি।
কিউ হবে 90, যেহেতু 5% লেভেল, তাহলে জেড এর মান টেবিল থেকে আনবো 1.96। এখন ডি কত, এরর কতটা? 10%। 10% অফ 10%, 10% অফ 10%। হ্যাঁ, তুমি কি আসো অফিসে? না না, আমি বেরিয়ে গেছি, আমি তোমাকে একটু পরে ফোন দিব। 10% ধরলে আমার সঙ্গে বলে তোমার দাম করছে কম করার জন্য। হ্যাঁ, তুমি যদি না, তুমি স্যাম্পল সাইজ তুমি ইচ্ছা করে কেন কমাবে? প্রত্যেকে নিচ্ছে তুমি ডকুমেন্ট দাও পুরো 10% ধরতে হবে। মনে স্যার ডকুমেন্ট দেখাতে পারি না। ডকুমেন্ট বলবা বইতে আছে যে আপ টু 10% যাওয়া যাবে, তবে প্রেফারেবলি লেস দেন 5%, সব বইতেই আছে এটা। হুম, যে স্ট্যাটিস্টিক্স এর বইয়ের মধ্যে লেখা আছে যে প্রেফারেবলি 5%, তবে ইট মে বি আপ টু 10%, নট শুড নট বি মোর দেন 10%। ডিএনআর ডিজিটের ক্ষেত্রে 20%। রেয়ার ডিজিজের ক্ষেত্রে 20-30 যাওয়া যায়। ভেরি রেয়ার ইভেন্ট, যে ইভেন্টটা নিয়ে কাজ করছো খুবই রেয়ার ইভেন্ট। এরকম যদি ধরো তুমি একটা কমপ্লিকেশনের পার্সেন্টেজ জানতেছো, কমপ্লিকেশনটা খুবই রেয়ার, তো সেই ক্ষেত্রে তোমার তো এরর একটু বাড়াইতেই পারো, না হলে বাড়লে স্যাম্পল সাইজটা। স্যার ডি এর মানটা স্যার 5% 10% এটা স্যার পি এর ইভেন্ট মানে এভারেজ আমি 10% আপনার 5%। হয়তো বললাম দুইটা পদ্ধতি। ডিটা হলো তোমার তোমার এস্টিমেটের 5% এরর, আর এস্টিমেটটা কোন একটা পাবলিশ আর্টিকেল থেকে পেয়েছো 10, তাহলে 10-এর 10%, অথবা 10% মানে 0.1 ইন্টু 0.1 নিচে বসাই। তাহলে এখন বলো নিচে 1 দিয়ে ভাগ করলে না না করে যদি 0.1 ইন্টু 0.1 করে দাও, স্যাম্পল সাইজ বাড়বে না? বাড়বে। তুমি চাইলেই বাড়াইতে পারবে, কোনো অসুবিধা নেই। গেল। এই ফর্মুলাটা শুধুমাত্র এই ধরনের কাজে ব্যবহার করবে, অন্য কোনো কাজে না। এইটা ফর্মুলা কেস কন্ট্রোল স্টাডিতে না, কোহর্টেও না, ক্লিনিক্যাল ট্রায়ালও না, কোনো জায়গায় না। শুধুমাত্র কোনো কিছুর পার্সেন্টেজ জানতে চাইলে, যেখানে কোনো হাইপোথিসিস টেস্টিং থাকবে না। এই কথাটা খালি মনে রাখবেন, তাহলে তো মানে বিষয়টা হচ্ছে শুধু ক্যালকুলেটিভ বেস মানে কোনো কিছু সিগনিফিকেন্স প্রকাশ করে না, কিছু না। শুধু ক্যালকুলেটিভ এই ক্যালকুলেশনটা কোন একটা জিনিসের কে তুমি এস্টিমেট করতে চাচ্ছ, অন্য কিছু না। এবার আসো, তুমি কি কোনো কিছুর মিন এস্টিমেট করতে চাও? তাহলে এই ফর্মুলা মিন, শুধু একটা মিন জানতে চাই। বাংলাদেশে নিউবর্ন বেবির অ্যাভারেজ বার্থ রেট কত? কোনো হাইপোথিসিস টেস্টিং নেই। একটা ফিমারের অ্যাভারেজ ল্যাংথ কত? কোনো হাইপোথিসিস টেস্টিং নেই। তাহলে এই ফর্মুলা জেড স্কোয়ার সিগমা স্কোয়ার বাই ডি স্কোয়ার। সিগমাটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডি মানে অ্যাকসেপ্টেবল এরর। দেখো একটা এক্সাম্পল। Average birth weight of the newborn is known to be 3.1 kg with SD 0.63. আমাদের দেশে নিউবর্ন বেবির অ্যাভারেজ বার্থ ওয়েট 3.1 কেজি উইথ এসডি 0.63। এটা আমি কোনো একটা পাবলিশড আর্টিকেল থেকে পেয়েছি, কেউ হয়তো আগে কাজটা করেছে। এই কাজটা এখন আমি করতে চাই। Calculate the samples that determine the birth weight of the newborn at 5% level with 5% error. Error 5%, level 5%. তাহলে লেভেল 5% আমার জেড এর মান হবে 1.96, সিগমা হলো ওই যে 0.63 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এবার তোমার ডি দরকার, এরর 5% এরর। কিসের 5%? তোমার যেটা স্বপ্নের এস্টিমেট সেটার 5%। আমার স্বপ্নের এস্টিমেট হলো আমি অ্যাভারেজ বার্থ রেট জানতে চাই। সেই অ্যাভারেজ বার্থ রেটটা কোন একটা পাবলিশড আর্টিকেল থেকে পেয়েছি 3.1। এবার 3.1 এর 5% করো,
0.155 ওই যে নিচে বসাই দিল জেড স্কোয়ার সিগমা স্কোয়ার বাই টি স্কোয়ার, অথবা 0.155 ইন্টু 0.155 না করে, যেহেতু 5% এরর বলছে, ওকে 0.05 ইন্টু 0.05 নিচে নিচে বিশাল স্যাম্পল হয়ে যাবে। 0.05 ইন্টু 0.05 টা ভাগ করলে অনেক বড় স্যাম্পল। কাজে বাড়াইতে চাইলে পারো, কমাইতে চাইলে কমো, এগুলো তোমার হাতে, তোমার হাতে। এবার আসো স্যাম্পল সাইজ ফর হাইপোথিসিস টেস্ট। তাহলে যেখানে হাইপোথিসিস টেস্টিং না, আমি শুধু কোনো একটা জিনিসকে এস্টিমেট করতে চাই, সেই এস্টিমেশন আমরা সাধারণত দুই ভাবে করি, একটা মিন দিয়ে করি অথবা কোনো পার্সেন্টেজ দিয়ে করি। এই দুইটাই সাধারণত আমরা করি, এর বাইরে আর কিছু না। কোনো কিছুর মিন জানতে চাই অথবা কোনো কিছু পার্সেন্টেজ জানতে চাই, এই দুইটাই, আর কিছু নেই। এখন হাইপোথিসিস টেস্টিং আসে। হাইপোথিসিস টেস্টিং মানে কি? এটা কি অ্যানালিটিক্যাল স্টাডি না, নাকি ডেসক্রিপটিভ? অ্যানালিটিক্যাল না? যে কোনো হাইপোথিসিস টেস্টিং মানে যেটা একটা অ্যানালিটিক্যাল স্টাডি। আর অ্যানালিটিক্যাল স্টাডি মানে কি? সেখানে একটা কম্পারিজন গ্রুপ থাকতে হবে না? থাকতে হবে না? মাস্ট, কম্পারিজন গ্রুপ তো মাস্ট। তার মানে কি, তুমি দুইটা গ্রুপ তোমার থাকবে অ্যাটলিস্ট, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, এবং গ্রুপগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করে করে আমরা একটা সিদ্ধান্তে আসবো। একটা গ্রুপে আগে এবং পরে এটাও দুইটা গ্রুপ, মানে দুইটা ভ্যালু, তো দুইটা ভ্যালু, মানুষগুলো সেম, সমস্যা নাই, ডিফারেন্স বিটুইন টু মিন তো এটা। তো দুইটা গ্রুপের মধ্যে আমি কম্পেয়ার করব, এটি আমার অ্যানালিটিক্যাল স্টাডি বা হাইপোথিসিস টেস্টিং। সুতরাং হাইপোথিসিস টেস্টিং এ তোমার অ্যাটলিস্ট দুইটা গ্রুপ থাকতেই হবে, অ্যাটলিস্ট দুইটা গ্রুপ তোমার থাকতে হবে, না থাকলে এটা হবে। যেগুলো ন্যাচারালি হয় অবজারভেশন স্টাডি ডিস্ট্রিবিউটেড করে ক্ষেত্রে তো কি ডিস্ট্রিবিউট উদাহরণ দাও, বলো কোনটা চাও বলো, দাও। equivalence of 30 days mortality of elderly hypertensive patient. বাস হয়ে গেল। তাহলে ওই জেড স্কোয়ার পিকিউ জেড স্কোয়ার দিয়ে করো, মানে পার্সেন্টেজ অফ 30 ডেজ মর্টালিটি। এখানে তো কোনো হাইপোথিসিস টেস্টিং নেই, আর সেটাই বলো, তার এখানে hypothesis testing নেই। এটা তো আছে, ওই যে আমি যেটা বলবো ওটা তো ওটাতে নেই। তুমি ওই ফর্মুলায় যাবা, জেড স্কোয়ার পিকিউ বাই ডি স্কোয়ার। কিন্তু যখন হাইপোথিসিস টেস্টিং হবে, দুইটা গ্রুপ থাকবে, তিনটা গ্রুপ থাকবে, কম্পারিজন হবে analytical। অ্যানালিটিক্যাল সাথে, তখন কিন্তু এই ফর্মুলা লাগবে। এখন আমাকে বলো তো দেখি, আমি দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে চাই, আমরা কি কম্পেয়ার করি দুটো গ্রুপের মধ্যে? কি কম্পেয়ার করি? মিন অথবা পার্সেন্টেজ, আর তো কিচ্ছু নেই, আর তো কিচ্ছু নাই। সুতরাং যখন দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজনের প্রশ্ন আসবে, তাহলে দুইটা ডাটাই আমাদের চোখের সামনে আসে। এক, মিনগুলোর মধ্যে দুইটা গ্রুপের দুইটা মিন, তিনটা গ্রুপের তিনটা মিন, চারটা গ্রুপের চারটা মিনের মধ্যে কম্পারিজন, অথবা দুটো গ্রুপের দুইটা পার্সেন্টেজের মধ্যে কম্পারিজন, তিনটা গ্রুপের তিনটা পার্সেন্টেজের মধ্যে কম্পারিজন। কম্পারিজন তো আমি এর বাইরে কিছু দেখি না, এর বাইরে দেখি না। তাহলে হাইপোথিসিস টেস্টিং, তুমি দিন শেষে দুইটা মিনের মধ্যে কম্পেয়ার করবে, দুইটা পার্সেন্টেজের মধ্যে কম্পেয়ার করবে। এই দুইটা মিনের, দুইটা গ্রুপের দুইটা মিন, দুটো গ্রুপের দুইটা পার্সেন্টেজ তুমি কেস কন্ট্রোল স্টাডি দ্বারাও জেনারেট করতে পারবা, কোহোর্ট স্টাডি দ্বারাও জেনারেট করতে পারবা, ক্লিনিক্যাল ট্রায়াল দিয়েও জেনারেট করতে পারবা, ক্রস সেকশনাল স্টাডি দিয়েও জেনারেট করতে পারবা। সুতরাং তুমি যে ধরনের স্টাডি ডিজাইন দিয়ে যাও না কেন, দিন শেষে কিন্তু তুমি আইসা পৌঁছে বা এই দুইটার যে কোনো একটা জায়গায়, তোমার স্টাডি ডিজাইন যাই হোক না কেন, দিন শেষে তুমি এই দুইটার যে কোনো একটা জায়গায় এসে দাঁড়াবো, যে দুইটা মিনের মধ্যে কম্পারিজন
অথবা দুইটা পার্সেন্টেজের মধ্যে কম্পারিজন। তো আমার তো এই জনে জনে স্টাডি ডিজাইন ধরে ধরে আলাদা আলাদা ফর্মুলা শেখার তো কোনো দরকার নাই। আমি শুধু দুইটা মিনের কম্পারিজন করতে চাইলে কি ফর্মুলা, দুইটা পার্সেন্টেজের মধ্যে কম্পারিজন করতে চাইলে কি ফর্মুলা, এটা জানলেই তো আমার চলে, আর কিছু দরকার নেই। যদি দুইটা মিনের মধ্যে কম্পারিজন হয় তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করবা যদি দুইটা মিনের মধ্যে কম্পারিজনের প্রশ্ন আসে। ঠিক আছে, এই দেখো জেড আলফা জেড বিটা করতে পাবা টেবিল থেকে, সিগমা 1 সিগমা 2 পাবলিশড আর্টিকেল, মিউ 1 মিউ 2 পাবলিশড আর্টিকেল, ওই যে দুইটা গ্রুপের দুইটা মিন। এই ধরনের কাজ আগে কে করছে দেখো, করেছিল তারা একটা গ্রুপের মিন কত পেয়েছে এবং তার এসডি কত পেয়েছে, আরেকটা গ্রুপের মিন কত পেয়েছে এবং এসডি কত পেয়েছে দেখো। সেই মিউ 1 মিউ 2 সিগমা 1 সিগমা 2 এই জায়গাটা এনে বসাই দিই, হয়ে গেল। এরপরে অঙ্ক আছে, এটা তোমরা পরে দেখে নিও। এরপরে ডিফারেন্স বিটুইন টু প্রপোর্শন, এই ফর্মুলাটা ব্যবহার করি। পার্সেন্টেজ দুটি P1 into 100 minus P1 plus P2 into 100 minus P2 by P1 minus P2 square, এদিকে জেড আলফা জেড বিটা স্কয়ার। জেড আলফা মানে তোমার লেভেল অফ সিগনিফিকেন্স এর ফ্যাক্টর, জেড বিটা মানে পাওয়ারের ফ্যাক্টর। এগুলো টেবিল থেকে আনবা এবং কোন একটা পার্টিকুলার লেভেল ধরো, কোন একটা পাওয়ার ধরো, ফ্যাক্টর বসাও। যদি দেখো স্যাম্পল সাইজ কমে গেছে তাহলে লেভেলটা হায়ার লেভেলে দাও, পাওয়ারটা বাড়ায় দাও, দেখবা স্যাম্পল সাইজ কমে গেছে, সরি বেড়ে গেছে, বেড়ে যাবে। এখন এই P1 P2 পাইবা কই থেকে? প্রিভিয়াস স্টাডি থেকে। এই দেখো, ইন সার্ভাইকাল ক্যান্সার কিউর রেট অফ ড্রাগ A is 60% and কিউর রেট অফ ড্রাগ B is 80%। এটা একটা পাবলিশড আর্টিকেল থেকে আমি নিছি। এই ড্রাগের কিউর রেট 60%, এই ড্রাগের কিউর রেট 80%। এটাকে P1 ধরো, এটাকে P2 ধরো। হ্যাঁ, ক্যালকুলেট দ্য স্যাম্পল সাইজ টু এক্সামিন হুইচ ড্রাগ ইজ বেটার at 1% level, 95%. আরে তোমার 5% উপরে লেভেল আছে নাকি? দূর ওটা, ওটা তো এরর ডি না, এটা তো লেভেল 5% লেভেল। সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার মানে সর্বনিম্ন লেভেল হলো 5% আর সর্বনিম্ন পাওয়ার হলো 80%। সর্বনিম্ন লেভেল 5% আর উপরের লেভেল একদম 0.001 পর্যন্ত, আর সর্বনিম্ন পাওয়ার 80%, উপরে 99% পাওয়ার থাকে। এখানে 95% পাওয়ার, 95% পাওয়ারের ক্ষেত্রে জেড বিটা হলো 1.6 আর 1% লেভেলের ক্ষেত্রে জেড আলফা 2.5। এই তো এবার দাও বসে। পার্সেন্ট লেভেলটা একটা আবার বলবে, এটা হ্যাঁ, কত পার্সেন্ট লেভেল, লেভেলটা একটা আবার বলবে। ওই যে আমি তো বলছি 1% লেভেলে। এই যে যদি এখানে কিছু লেখা নাও থাকে, তুমি মনে করো ড্রাগ এ আর ড্রাগ বি নিয়ে একটা রিসার্চ করতে চাচ্ছ, তুমি আগের যে কোনো একটা স্টাডি থেকে ড্রাগ এ এর কিউর রেট পাইছো 60%, বি এর কিউর রেট পাইছো 80%। এটা P1 P2 তুমি পাই গেছি, P1 P2 পাই গেছি। এখন জেড আলফা জেড বিটা আমার ইচ্ছা মতো বসাবো। আমি ঠিক করব কোন লেভেলে থাকতে চাই, আমি ঠিক করব কোন পাওয়ারে থাকতে চাই। বলো। যখন হাইপোথিসিস টেস্টিং এক্সাম মানে এখানে স্যাম্পল সাইজ যে ক্যালকুলেশন করতেছি আমি ক্লিনিক্যাল থেরাপি দিয়ে কম্বিনেশন থেরাপিটা স্যার আমার একটা স্ট্যান্ডার্ড ড্রাগের চেয়ে বেটার, তার মানে স্যার আমার কি অ্যাডন থেরাপিতে যে কম্বিনেশনটা বেটার থেকে স্ট্যান্ডার্ডের চেয়ে, এটা তো স্যার আমার হাইপোথিসিসে ওয়ান ডে হাইপোথিসিস আছে। ওই ক্ষেত্রে স্যার জেড আলফার পাওয়ারটা স্যার ওয়ান ডে হাইপোথিসিস ধরে স্যার তখন 1.96 এর জায়গায় স্যার তখন 1.64 হয় স্যার, মানে বইয়ের সাথে তখন স্যার আমি ওয়ান ডে হাইপোথিসিস দিয়ে 1.64 দিয়ে স্যার নিতে পারবো না। টোটাল হলে টোটালে যাবা, টোটালের ফ্যাক্টর নিবা।
ওয়ান টেল হলে ওয়ান টেলের ফ্যাক্টর নিবা। ড্রাগ এ ইজ বেটার দেন বি, এটা যদি বলি তাহলে তো ওয়ান টেল স্যার। দেখো এই জায়গায় মানে টু টেল হলে 1.96 আর ওয়ান টেল হলে কত? কমে, স্যাম্পল সাইজ কমে না? কমে না? এই জন্য আমরা ওয়ান টেলে যাই না, আমরা ওয়ান টেলে শিখাইও না। যেহেতু টু টেলে স্যাম্পল সাইজ বিকাম বিগার দেন ওয়ান টেল, আমি বিগারে থাকাটাই আমার জন্য সেফ, বিগারে থাকাটা সেফ। তখন নিতে পারবা, করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে না। যেমন আজকে একজনের সাথে আমার ভীষণ তর্ক হয়েছে দুইটা ইস্যুতে। সে বলে কি, থিসিসে রেশনালিটি লেখার কোনো দরকার নেই। বলে আপনি কই পাইছেন এগুলো? দাদা পাবলিকে গেল পিএইচডি করো, ডাবল পিএইচডি, এসব লোকের সামনে কথা বলতে তো আমরা ভয় পাই। এগুলো ধারে কাটে, বুঝছো না? সরি, ভারে কাটে। কত একটা দিয়ে দিল যে থিসিসের মধ্যে রেশনালিটি লেখার দরকার নেই। যে কোনো রিসার্চ তুমি কেন করতে? হোয়াট ইজ ইটস ইমপ্লিকেশন, হোয়াট ইজ ইটস সাইন্টিফিক ম্যারিট, সাইন্টিফিক ওয়ার্ল্ডে এর কন্ট্রিবিউশনটা কি, এই জন্য এটা করতেছে। এইটা লিখবা না কেন? থিসিস এটা লিখবো না মানে? আমি বললাম যে আপনি যত হাজারটা এভিডেন্স দেখাবেন, আমি এটা একটা এভিডেন্স আমি নিব। বলে যে আজকাল কেউ লেখে না। আমি বলে লেখে না, কিন্তু আপনি লিখবেন, আমি লিখব। মানুষের লেখে না, কিন্তু আমি লিখব। আমি মনে করি রেশনালিটি ছাড়া একটা রিসার্চের কোনো অস্তিত্ব নেই। এটার ইম্পর্টেন্স কি, এটা যদি না থাকে তাহলে কাজ আমি করলাম কেন? এটা কোনো অযৌক্তিক কথা বলছে, বুঝছো না? তো এই যে এই ধরনের আছে আছে বহুত ঝামেলা আছে। আরেকটা জানি কি মনে করছিল, বুঝা গেল। দুইটা জিনিস নিয়ে তর্ক হয়েছে রাজপুর। তাহলে এটা হইল এই তো 4টা ফর্মুলা দিলাম না, এই 4টাই তোমার জীবন চলে যাবে। এখানে দেখো ক্লিনিক্যাল ট্রায়ালে এই ফর্মুলা কত, একই তো ফর্মুলা। তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালে যদি মিন কম্পেয়ার করি, তাহলে এই ফর্মুলা ডিফারেন্স বিটুইন টু মিন একই তো হইলো, জানা দরকার নেই। এরপরে এটা যদি তুমি কোনো ডায়াগনস্টিক টেস্ট নিয়ে রিসার্চ করতে চাও, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমার এই ফর্মুলা দেখো ফর্মুলাটা কিভাবে করছে। প্রথমে একটা স্মল এন, জেড স্কোয়ার পি কিউ বাই ডি স্কোয়ার, যেখানে পি হবে এক্সপেক্টেড সেন্সিটিভিটি, পি হবে এক্সপেক্টেড সেন্সিটিভিটি, এক্সপেক্টেড সেন্সিটিভিটি। ডিটা হবে অ্যাকসেপ্টেবল এরর, করে একটা স্মল এন বাই করবা। সেইবার এই ফাইনাল স্যাম্পল সাইজ পাইতে গেলে এই স্মল এন কে ভাগ করবা প্রিভ্যালেন্স অফ দি ডিজিজ দ্যাট ইজ গোয়িং টু বি ডায়াগনোসড। মানে যে ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমি সেন্সিটিভিটি বাড়ি করলাম টেস্টের, সেই ডিজিজের প্রিভ্যালেন্সটা সেটা দিয়ে ভাগ করব। ঠিক আছে? তো এখানে পি কিন্তু এক্সপেক্টেড সেন্সিটিভিটি। তুমি ধরো সিটি স্ক্যানের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি জানতে চাই ফর দি ডায়াগনোসিস অফ ব্রেন টিউমার, ধরো কথার কথা। তুমি কি করবা? আগের আর্টিকেল ঘাটো, পাবলিশড আর্টিকেল ঘেটে দেখো কেউ এই সিটি স্ক্যানের ব্রেন টিউমার ডায়াগনোসিস করতে গিয়া করার জন্য সিটি স্ক্যান নিয়ে কোনো রিসার্চ করছে কিনা। পাইলাম একটা রিসার্চ, সেখানে তারা দেখাইলো সিটি স্ক্যানের সেন্সিটিভিটি 95%। ওইটাকে তুমি পি ধরো, এক্সপেক্টেড সেন্সিটিভিটি। ডি অ্যাকসেপ্টেবল এরর,
5%. 5% of O is a sensitivity. 90% sensitivity, 95%. অথবা 0.05 করে তুমি পাইবা স্মল এন। এবার স্মল এন কে ভাগ করো প্রিভ্যালেন্স অফ দি ডিজিজ। আমি কোন ব্রেন টিউমারের প্রিভ্যালেন্স দিয়ে ভাগ করব। এইটি হলো সেন্সিটিভিটি স্পেসিফিসিটির ফর্মুলা, ওয়াইডলি ইউজড একটা ফর্মুলা। স্যার আমার যদি মাল্টিপল থাকে এখানে আমার যে ডায়াগনস্টিক যেটা স্যার যদি মাল্টিপল থাকে সেটাতে সেনসিটিভিটিকে আমার কোনটা নিতে হবে এরকম কোনো ফিক্সড আছে স্যার? মাল্টিপল মার্কার মানে মানে স্যার আমি যেমন আমি হয়তো দুইটা বা তিনটা আছে আমি দুই তিনটা টেস্ট দেখতে চাচ্ছি প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। মানে আলাদা সেনসিটিভিটি মানে দুইটা ও তুমি যদি দুইটা মার্কারের সেন্সিটিভিটি বার করতে চাও, যেমন ধরো সিটি স্ক্যান এন্ড আল্ট্রাসোনোগ্রাম ফর ডায়াগনোসিস অফ ব্রেন টিউমার, তাহলে একবার সিটি স্ক্যানের সেন্সিটিভিটি দিয়ে ক্যালকুলেট করবো, আবার আল্ট্রাসোনোগ্রামের সেন্সিটিভিটি দিয়ে ক্যালকুলেট করবো, কইরা সারা যেটা বেশি আসবে সেটা নিবা। নিয়ম হলো এটা, দুটো দিয়ে করবো, কইরা যেটা বেশি আসবে আমি সেটা নিয়ে রিসার্চ করবো। এই যে দেখো, sensitivity of HbA1c for diagnosis of diabetes mellitus is reported to be 80%. Sensitivity 80% এটা আমরা কোন একটা আর্টিকেল থেকে পেয়েছি, পি পেয়ে গেলাম। Calculate the sample size to assess the performance of the HbA1c for diagnosis of diabetes at 1% level, 5% error, given that prevalence of diabetes is 20%. The diabetes prevalence পাই গেলাম 20%, P পাই গেলাম 80%, Z হবে 2.58 বিকজ আমি 1% লেভেলে থাকতেছি। 5% এরর চাই কার? সেন্সিটিভিটি 85%, 4 বসাই দিলাম, পাই গেলাম 665। এবার এই 665 কে প্রিভ্যালেন্স দিয়ে ভাগ করব, ওরা ফাইনাল স্যাম্পল সাইজ পাই গেলাম, অনেক বড় সেন্সিস। এটা কি কমানোর রাস্তা আছে না? তুমি 1% লেভেলে যাও না, 5% লেভেলে এররটা বাড়ায় 10% করো, 12% করো, এই তো কমে যাবে। সবশেষে এই যে এইটা আরেকটা ফর্মুলা, আমরা কি কোনো কিছুর কোরিলেশন জানতে চাই কিনা? কোরিলেশন জানতে চাইলে আমার এই ফর্মুলায় যাব, n is equal to z alpha z beta square by c, এটা অনলাইন ক্যালকুলেটর এটা করে, প্লাস 3 c টা কি 0.5 into log of 1 plus r divided by 1 minus r। তাহলে এখান এই স্যাম্পল সাইজ ক্যালকুলেট করতে হলে তোমাকে দিতে হবে কোন ভ্যালুটা, তাহলে r এর মানটা দিতে হবে। এখন মনে করো তুমি ফাস্টিং ব্লাড সুগারের সাথে HbA1c এর কোরিলেশন আছে কিনা দেখতেছি, কি টেস্ট করতে হবে? কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটা আমরা কোরিলেশন রিগ্রেশন আমরা পরে আলোচনা করব, ঈদের পরে। কোরিলেশন রিগ্রেশন, কারণ এই রোজার মধ্যে তোমার মাথায় কোরিলেশন রিগ্রেশন আমি ঢুকাইতে পারছি না, তাহলে আমার আর দরকার। দেখি তো অতীতে কেউ এই ফাস্টিং ব্লাড সুগার আর HbA1c এর মধ্যে কোন কোরিলেশন টেস্ট কেউ করছিল কিনা। দেখলাম যে হ্যাঁ, একজনকে পায়ে গেল, করছে, এবং দেখি তো তার আর এর মানটা কত ছিল। কোরিলেশন কিন্তু দুই প্রকার হইতে পারে, একটা পজিটিভ কোরিলেশন আর একটা নেগেটিভ কোরিলেশন, তাই না? পজিটিভ কোরিলেশন মানে কি? একটা বাড়লে আরটা, আর নেগেটিভ কোরিলেশন মানে কি? একটা বাড়লে আরটা কমে যাবে না। এখন কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করে আমরা এই আর এর মান পাই। আরটা কিন্তু অ্যাকচুয়ালি কোরিলেশন কোএফিসিয়েন্ট, বাড়ি করা হয় বাই এ টেস্ট নোন অ্যাজ কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট। শব্দ কিন্তু দুইটা, কোরিলেশন কোএফিসিয়েন্ট আর হলো কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট। টেস্টটা করে বের করব কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর এই আর এর মানটা হয় -1 থেকে 0 হয়ে আপ টু +1। আর এর মান নরমাল,
-1 থেকে 0 হয়ে আপ টু প্লাস। এই আর এর মান যদি 0 আসে বলবো নো কোরিলেশন, এই আর এর মান যদি মাইনাস আসে বলবো নেগেটিভ কোরিলেশন, আর এর মান যদি প্লাসে আসে। এখন সেই আর্টিকেল থেকে খুঁজে বাইর করা আর এর মানটা কত, কত পাইছিল তারা? হ্যাঁ 0.8, এই 0.8টা এখানে বসাই দিয়া সি বাইর করো, সি পরে এখানে বসা দিয়া অটোমেটিক্যালি n বাই এক্স। এটা হলো ফর কোরিলেশন। কয়টা হইলো ফর্মুলা? আমার যে থিসিসটা এটা ভ্যালিডেশন স্টাডি স্যার, এটার জন্য স্যার আমি কোনো সূত্র ওইভাবে মানে পাইনি স্যার। ভ্যালিডেশন কি? কিসের ভ্যালিডেশন? স্যার আইটেম টু স্কেল রেশিও, আমার আইটেম 28টা, আমি এটা 2 দিয়ে গুণ করে স্যার 56টা। এটা কিন্তু একটা ফর্মুলা, এটা এটা কিন্তু একটা ফর্মুলা। এটা আমার কাছে পেপার আছে স্যার। হ্যাঁ তুমি আমার পেপারসটা দিও, তো পেপারস আমি খুঁজতেছিলাম ওইদিন এক জায়গায় এই কথাটি আলোচনা করতেছিলাম। আমি বললাম যে হ্যাঁ এরকম একটা ফর্মুলা আছে, তখন আমাকে বলতেছে এটা রেফারেন্স কি, আমি রেফারেন্স দিতে পারি, আমার স্যার তুমি আর্টিকেলটা আমাকে দিও একটু আর কি। হুম, তো তুমি কি বিএসএমএম এর? ঢাকা তো কালকে দিতে পারবা? কালকে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, যে কোনো দিন দাও অবশ্যই। তো ওই যে আমার কটা আইটেম আছে, আইটেম ইনটু একটা কিছু দিয়ে একটা ফর্মুলা তৈরি করছে ওরা, ওটা দিয়েও করা যাবে। এটা ভ্যালিডিটি স্টাডি, কোন কোশ্চেনিয়ারের ভ্যালিডিটি স্টাডি না, কোশ্চেনিয়ার ভ্যালিডেশন। তো সেখানে কিন্তু আবার কোরিলেশন টেস্টও আছে। তুমি কিন্তু কোরিলেশন দিয়েও যাইতে পারতা, সমস্যা হইতো না। কারণ এখানে কোরিলেশন টেস্ট আছে, তারপরে ইন্টার ক্লাস কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে, ক্রসব্যাক আলফা আছে, ক্রসব্যাক আলফা দিয়েও করা যায়, বিভিন্ন ওয়ে আছে। এই দেখো রিগ্রেশন টেস্টের এটা কিন্তু একটা ফর্মুলা, তুমি যেরকম বলছো না এরকম, এটা কিন্তু একটা ফর্মুলা, এটা ডাব্লিউএস এর ম্যানুয়াল থেকে আমি নিচ্ছি এটা। তুমি কি রিগ্রেশন টেস্ট করবা তাহলে এরকম n should be greater than or equal to 50 plus 8m, m টা কি? m হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা রিগ্রেশন তো তোমাদেরকে পড়াই না, এই জন্য এটা বুঝতে তোমার কষ্ট হচ্ছে। শুধু m টা বসাই দিবা, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা যখন রিগ্রেশন টেস্ট করি তাহলে একদিকে থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর দিকে থাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা, 10টা, 12টা, 15টা, 16টা। মনে করো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 10টা, তাহলে এখানে স্যাম্পল সাইজ কত হবে? 10 ইন্টু 8 80 আর 50 130। মনে করো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 20টা, তাহলে কত? 110। এই তো দুইটার যে কোনো একটা ব্যবহার করি, কোনো অসুবিধা নেই, এত ভিতরে যাওয়ার দরকার নেই, দুইটার ফর্মুলার যে কোনো একটা ব্যবহার। এই তো এগ্রিমেন্টের যদি আমরা করতে যাই তাহলে এই ফর্মুলা। এগ্রিমেন্ট টেস্ট কখন করি? দুইটা কোয়ালিটেটিভ ডায়াগনস্টিক টেস্টের মধ্যে মিল হয় কিনা দেখব। কোয়ালিটেটিভ ডায়াগনস্টিক টেস্ট, মনে করো সিটি স্ক্যান এর সাথে আল্ট্রাসোনোগ্রামের মিল হয় কিনা দেখবো ফর ডায়াগনোসিস অফ দি হেপাটিক ম্যালিগন্যান্সি, হেপাটিক ক্যান্সার। তো যে সমস্ত পেশেন্ট গুলা সাসপেক্টেড হেপাটিক ক্যান্সার, তাদেরকে আমি নিব, নিয়ে তাদেরকে প্রথমে সিটি স্ক্যান করব। সিটি স্ক্যান বলবে যে এর হেপাটিক ক্যান্সার আছে, এর হেপাটিক ক্যান্সার। আবার এই সব পেশেন্টদেরকে আল্ট্রাসোনোগ্রাম করবে, আল্ট্রাসোনোগ্রাম বলবে যে এর আছে, এর নাই। এবার দেখি তো এই দুইজনের কথার মধ্যে মিল হয় কিনা, এটাকে বলা হয় এগ্রিমেন্ট টেস্ট, কাপ্পা টেস্ট বলে, কাপ্পা টেস্ট বলি আমরা ঠিক। তো ওই টেস্টটা করে আমরা কাপ্পা ভ্যালু বের করি, আর এই কাপ্পা ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলি গুড এগ্রিমেন্ট, ফেয়ার এগ্রিমেন্ট, পুয়ার এগ্রিমেন্ট, নো এগ্রিমেন্ট, এগুলা বলি। তো এখন মনে করি এই সেম ধরনের কাজটা তুমি করতে চাচ্ছ, ওকে নো প্রবলেম। দেখো
আগে কেউ এরকম কাজ করছে কিনা, এরকম এগ্রিমেন্ট টেস্ট করছে কিনা, করে দেখলে তারা কাপ্পার ভ্যালু কত পেয়েছিল, সেই ভ্যালুটা দেখে তার করসপন্ডিং স্যাম্পল সাইজ। এটা খুব পাওয়া যায় না, এত এগ্রিমেন্ট, ভেরি হাই এগ্রিমেন্ট আর কি, এই আর কি এগুলা। আগেরটা একটু আমার মনে আছে কোনটা? রিগ্রেশন টেস্টের ফর্মুলা রিগ্রেশন টেস্টের ফর্মুলা কিছুই না, তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা তার উপর ডিপেন্ড করে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি মানে ধরো 10টা হয়, তাহলে 10 ইন্টু এম 80 আর 50 স্যাম্পল সাইজ। এই সূত্র সোজা, এটা হলো সবচেয়ে সহজ ফর স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। এই যে ও যেটা বলছে ভ্যালিডেশন, ভ্যালিডেশন এলডিএ গুণ দিয়ে 26টা কোশ্চেন মিলিয়ে গুণ হ্যাঁ, ওই যে ওটা যেটা এই জেড স্কোয়ার পি কিউ ডি স্কোয়ারের ফর্মুলা বাদ দাও, ক্যানিভেল স্টাডি করবা তাহলে এরকম একটা ফর্মুলা ব্যবহার করি, টোটাল অ্যানিমেল মাইনাস টোটাল গ্রুপ। যদি 4টা গ্রুপ হয় 8টা অ্যানিমেল হয় পার গ্রুপে, অ্যানিমেল স্টাডিতে দেখো 4টা গ্রুপ পার গ্রুপে 8টা অ্যানিমেল, তাহলে ফর্মুলা হ্যাঁ তাহলে 32টা অ্যানিমেল না, তাহলে ই হবে 32 মাইনাস 4 28টা, 28টা। পরে গ্রুপ থেকে বাদ দিতে হবে হুম হুম যত গ্রুপ থাকবে গ্রুপ দিয়ে টোটালটাকে থেকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, গ্রুপটা মাইনাস করো। if 4 group 5 animal per group, 20 মাইনাস তাহলে টোটাল এলিমেন্ট 20টা না, 20 মাইনাস 4 16টা। তবে এটা মনে রাখতে হবে ইটা হইতে হবে মানে 10 to 20 এর মধ্যে হইতে হবে, মধ্যে হইতে হবে। তো মূল কথা কি জানো, মূল তোমার হলো এই যে এইটা, এই যে এইটা, তারপরে এই যে এইটা, দুইটা, আর এই যে এইটা, আর এই যে এইটা, এই কটা হলি তোমার জন্য যথেষ্ট। তারপরে এই যে এইটা আর এটা। তোমরা খালি এই 6-7টা মনে রাখো, তাহলে তোমাদের জন্য স্যাম্পল সাইজ ক্যালকুলেশন মোটামুটি হয়ে যায়। কনফিডেন্স ইন্টারভ্যাল বলতে আমরা 90 অর্ডার বেসিক থেকে বসতে বলছি 95% কনফিডেন্স ইন্টারভ্যাল করি না, তো 1% 5% এটা দিয়ে আসলে কি ইন্টারভ্যাল মানে অঙ্কের মধ্যে থাকে কি ইন্টারভ্যাল কোন 1%? কনফিডেন্স ইন্টারভাল আর কনফিডেন্স কিন্তু এক কথা। তুমি 5% লেভেল থাকা মানে 95%, এটা কনফিডেন্স ইন্টারভাল না, কনফিডেন্স এটা ইন্টারভাল না। 1% বা 99%। হ্যাঁ, ঠিক আছে মানে ফলস পজিটিভ না করার কনফিডেন্স কত, ফলস পজিটিভ করলাম, তাই না? উল্টাটা ধরতে হবে, তার লাইনটা উল্টাটা ধরতে হবে। এটা কি ফর্মুলা হইলো? না না 1% মানে 99% কনফিডেন্স, কনফিডেন্স। আর উল্টাটা ধরতে হবে বিয়োগ করে দিতে হবে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি, আমি বলি না যে ঠিক বলছো, জি স্যার 1% লেভেল কনফিডেন্ট, কত পার্সেন্ট কনফিডেন্স বল? 99%, লেভেল অফ পার্সেন্ট 99% কনফিডেন্স, তার মানে 1% ফলস পজিটিভ, ক্লিয়ার 1% ফলস পজিটিভ, 1% আমি আর পারলাম না, তবে 99% শিওর, 99% শিওর যে আমি পরীক্ষায় পাস করব, আমি কনফিডেন্ট, আর ফেল করার সম্ভাবনা আছে 1%। তো এই যে কনফিডেন্সটা হলো
যে পজিটিভিটির কনফিডেন্স, এটা কনফিডেন্স ইন্টারভাল, ট্রু পজিটিভিটির আর পজিটিভিটির মধ্যে আবার ফলস পজিটিভ হতে, ফলস পজিটিভ না করাটাই তো তোমার উদ্দেশ্য। এবং যত তুমি ফলস পজিটিভ না করবা ততই তো তুমি ট্রু পজিটিভের দিকে আগাইতেছো। আর আমি ফলস পজিটিভ করলাম না, না করে আমি যা পাইলাম, এটাই যে ট্রু পজিটিভ, সেটা তোমার কি করলো? না না, এর মধ্যে ফলস নেগেটিভ হইতে পারে, ফলস নেগেটিভ হইতে পারে। তাহলে ফলস নেগেটিভও কমাইতে হবে পাওয়ার দিয়ে, তাহলে গিয়ে আলটিমেটলি আমি একদম ট্রু পজিটিভ জায়গাটায় আসতে পারবো। আমি তো ফলস পজিটিভ চাই না, ফলস নেগেটিভ চাই। ফলস পজিটিভ কমাইতে হলে তোমাকে লেভেল বাড়াইতে হবে, আর ফলস নেগেটিভ কমাইতে হলে তোমাকে পাওয়ার বাড়াইতে হবে। ফলস নেগেটিভও করলাম না, ফলস পজিটিভও করলাম না, তার মানে আমি সত্যিকারের ট্রু পজিটিভিটির দিকে পৌঁছে গেলাম। ফলস পজিটিভ করলাম না, বা ফাইন, না করে আমি বললাম এত পার্সেন্ট, এটা কিন্তু অ্যাম্পলিফাইড হতে পারে, মানে কি বলে আন্ডার এস্টিমেশন হতে পারে। কারণ ফলস পজিটিভ করলাম না বটে, কিন্তু ফলস নেগেটিভ হইতে পারে। তাহলে সত্যি যে ট্রু পজিটিভ তার থেকে কম হইতে পারে, কম হইতেও পারে, তাই না? সেজন্য ফলস নেগেটিভটা কমাইতে হবে, তাহলে গিয়া অ্যাকচুয়াল ট্রু পজিটিভ যেটা, সেটাতে আমরা পৌঁছতে পারবো কনফিডেন্টলি। চলে যাও, ঈদের আগে আর দেখা হবে না, ঈদের আগে ক্লাস নিব না। কোরিলেশন রিগ্রেশন একটা ভালো একটা ইস্যু। আর আর রইলো তোমার মানে রাইটিং অফ রিসার্চ পেপার, এটা আমরা ঈদের পরে আলোচনা করবো।